সো আমরা ফিজিক্সে ওয়ার্ক এনার্জি পাওয়ারে লাস্ট দিন যেই পর্যন্ত দেখে আসছিলাম সেখান থেকে কন্টিনিউ করি যে আমরা ওইখানে একটা টার্ম দেখছিলাম এরকম যে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, এটার যে ভ্যালু সেটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। মানে দুইটা নেগেটিভ বাট দুইটার ভ্যালু সেম। মানে পটেনশিয়াল এনার্জি যদি ধরো 5 জুল ইনক্রিজ করে তখন কাইনেটিক এনার্জি হচ্ছে 5 জুল ডিক্রিজ করে। আবার পটেনশিয়াল এনার্জি যদি 5 জুল ইনক্রিজ করে তখন কাইনেটিক এনার্জিটা 5 জুল ডিক্রিজ করে। ওকে, সো এরকম একটা রিলেশন আমরা দেখে আসছিলাম। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালটা। আর আমরা যদি জাস্ট ভ্যালু দিয়ে চিন্তা করি, যা ইনক্রিজ ডিক্রিজ দিয়ে চিন্তা না করি, যে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ যতটুক কাইনেটিক এনার্জি চেঞ্জও সেম। ঠিক আছে, এইখানে দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমরা এইখানে অনলি ভ্যালুটা কনসিডার করতেছি। এখন এইটা রিলেটেড আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব। যেমন ধরো এখানে একটা অবজেক্ট ছিল, যার যে কিনা তোমার ধরো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড বা ভূমি। আর এই অবজেক্টটা ফার্স্ট অফ অল এরকম একটা হাইটে ছিল, যেই হাইটটা হচ্ছে H1। গ্রাউন্ড থেকে এটা H1 হাইটে আছে, আর তার ম্যাস হচ্ছে M। আর তার এই পজিশনটাতে ভেলোসিটি হচ্ছে V1। ওকে, সো আমি এটা বললাম যে ওর এই পজিশনে ভেলোসিটি বা বেগ হচ্ছে V1। এখন ও এইখান থেকে ধরো কিছুটা নিচে নেমে আসছে, এই পজিশনে চলে আসছে। এখন অবজেক্টটা এই পজিশন থেকে কিছুটা নিচে নেমে আসছে, আর এই পজিশনে ওর ভেলোসিটি হচ্ছে V2। আর এই পজিশনটা হচ্ছে গ্রাউন্ড থেকে H2 হাইটে। এই পজিশনটা হচ্ছে গ্রাউন্ড থেকে H2 হাইটে। সো এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি। আমরা জানি যে তোমার যে কোনো একটা পজিশনে কাইনেটিক, যে কোনো দুইটা পজিশনের মধ্যে কাইনেটিক এনার্জির যে চেঞ্জ সেটা ইকুয়ালস হচ্ছে পটেনশিয়াল এনার্জির চেঞ্জ। সো এখানে আমরা একটু চিন্তা করি যে পটেনশিয়াল এনার্জি এই দুইটা পজিশনের মধ্যে বেশি কোথায়। বেশি হচ্ছে উপরের পজিশনটায়, রাইট? এই উপরে যে পজিশনটা আছে সেইখানে পটেনশিয়াল এনার্জিটা বেশি। সো এইখানে পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh1। আমরা জানি যে পটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে গ্রাউন্ড থেকে হাইট যত সেটা দিয়ে mg কে মাল্টিপ্লাই করতে হয়। আর নিচের পজিশনটায় পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh2। ওকে, আবার দেখো এই পজিশনটায়, উপরের পজিশনটায় কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv1 স্কোয়ার। সিমিলারলি এই নিচের পজিশনটায় কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv2 স্কোয়ার। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে উপরে পটেনশিয়াল এনার্জিটা বেশি অবশ্যই, আর নিচে পটেনশিয়াল এনার্জিটা কম। তাহলে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে কতটুকু এখান থেকে এখানে নেমে আসার কারণে? চেঞ্জ হচ্ছে mgh1 মাইনাস mgh2, এইটুক চেঞ্জ হচ্ছে, ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে কতটুক। কাইনেটিক এনার্জি আমরা জানি যে উপরে কম হবে কারণ উপরে ভেলোসিটি কম, আর নিচে কাইনেটিক এনার্জিটা বেশি। এই হাফ mv2 স্কোয়ারের ভ্যালুটা অবভিয়াসলি লার্জার। সো আমরা এখান থেকে বলতে পারি কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে হাফ mv2 স্কোয়ার প্লাস মাইনাস হাফ mv1 স্কোয়ার। ওকে, সো দেখো এই স্টেটমেন্টটা আমরা এখান থেকে লিখতে পারি। অথবা আমরা চাইলে আরেকভাবে লিখতে পারতাম, সেটা হচ্ছে চেঞ্জ দিয়ে চিন্তা না করে এভাবে চিন্তা করতে পারি যে এই যে উপরে যে অবজেক্টটা যখন ছিল এই পজিশনে তার টোটাল এনার্জি হচ্ছে mgh1, মানে পটেনশিয়াল এনার্জি প্লাস তার কাইনেটিক এনার্জি হাফ mv1 স্কোয়ার ইজ ইকুয়াল টু নিচের পজিশনেও তার টোটাল এনার্জি সেম থাকবে, কারণ আমরা জানি এনার্জি হচ্ছে কনজার্ভড, এনার্জি হচ্ছে সংরক্ষিত থাকে। সো নিচের পজিশনে তার টোটাল এনার্জি হচ্ছে mgh2 প্লাস হাফ mv2 স্কোয়ার। সো আমরা এইভাবেও লিখতে পারি, দুইটা কিন্তু সেম, এই স্টেটমেন্টটা আর স্টেটমেন্টটা কিন্তু সেম, জাস্ট তাদেরকে সাইড চেঞ্জ করলেই হয়ে যাবে। সো আমরা একটা ম্যাথ দেখি, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো
ধরো একটা অবজেক্ট গ্রাউন্ড থেকে 20 মিটার হাইটে আছে, গ্রাউন্ড থেকে 20 মিটার হাইটে আছে। সো সে এখান থেকে কিছুটা নিচে নেমে আসলো, কতটুক, ধরো 10 মিটার নিচে নেমে আসছে, আর তার ম্যাস হচ্ছে 2 কেজি, 10 মিটার নিচে নেমে আসছে। এখন তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 3 মিটার পার সেকেন্ড। সো এখানে জিজ্ঞেস করছে যে 10 মিটার নিচে নেমে আসার পর তার ভেলোসিটি কত হবে। সো এটা আমরা কিন্তু ওয়ার্ক এনার্জি পাওয়ার ছাড়াও অন্য ওয়েতে করতে পারি। এটা হচ্ছে যে একটা 2 কেজির অবজেক্ট, তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর সে যেহেতু 10 মিটার নিচে নেমে আসছে, সো আমরা এখান থেকে বলতে পারবো যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে 10, এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু সে নিচের দিকে নামতেছে। তাহলে ভি কত? সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as, অ্যান্ড দেন রুট ওভার ইউ হচ্ছে 3, সো 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 10। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার চলে আসবে। সো এইভাবে আমরা করতে পারতাম, আগে এইভাবেই করতাম, 14.317 মিটার পার সেকেন্ড। এইটা একটা ওয়ে ছিল। এখন আমরা অল্টারনেট ওয়েটা দেখব, যেটা হচ্ছে ওয়ার্ক আর এনার্জির আইডিয়া ইউজ করে। সো এখানে যেটা বুঝতে হবে যে আমার অবজেক্টটা ফার্স্টে 20 মিটার হাইটে ছিল। সো তখন তার পোটেনশিয়াল এনার্জি ছিল হচ্ছে mgh, দ্যাট ইজ 2 ইন্টু m ইন্টু g ইন্টু h, মাইনাস সে যখন নিচে নেমে আসছে, নিচে 10 মিটার নেমে আসছে, নিচে 10 মিটার নেমে আসা মানে সে এখন গ্রাউন্ড থেকে 20 মাইনাস 10 মিটার হাইটে আছে, দ্যাট ইজ 10 মিটার। ওকে, সো এই পজিশনে তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, h হচ্ছে এখন 10, ইজ ইকুয়াল টু, এই যে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা, আমরা জানি পোটেনশিয়াল এনার্জি যতটুকু চেঞ্জ হয় কাইনেটিক এনার্জিও ততটুকু চেঞ্জ হয়। সো এই পজিশনে তার ভেলোসিটি যদি v হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ m v স্কোয়ার মাইনাস হাফ m এই পজিশনের কাইনেটিক এনার্জি, মানে নিচের কাইনেটিক এনার্জিটা অবভিয়াসলি গ্রেটার, তাই নিচের কাইনেটিক এনার্জি মাইনাস উপরের কাইনেটিক এনার্জি, এটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির চেঞ্জ। অ্যান্ড দেন তুমি এখান থেকে যদি ক্যালকুলেট করো, তুমি দেখবে এক্স্যাক্টলি ভি ইজ ইকুয়াল টু 14.317ই আসছে, সেম ভ্যালু। সো আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আইডিয়াগুলো কিন্তু সবসময় সেম। তুমি ওইটা ওয়ার্ক এনার্জি দিয়ে করলেও যেরকম আসবে, তুমি নর্মাল মোশনের ফর্মুলা অ্যাপ্লাই করে করলেও একই আসবে। বাট আমাদের এটা বুঝতে হবে যে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা কাইনেটিক এনার্জির চেঞ্জের সমান হয়, এটা আমাদের অনেক ম্যাথে হেল্প করবে। আচ্ছা, সো এখন এই আইডিয়াটা যদি আমাদের ক্লিয়ার থাকে যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ আর কাইনেটিক এনার্জির চেঞ্জটা সেম, এখন আমরা এখানে একটু ডিফারেন্ট একটা আইডিয়া দেখব। সেটা হচ্ছে যে তোমার একটা অবজেক্ট, ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, সেই অবজেক্টটাকে তুমি সোজাসুজি উপরে না নিয়ে, এই অবজেক্টটাকে তুমি ধরো একদম ডিরেক্টলি উপরে উঠাতে পারো এইচ অ্যামাউন্ট, এই সাইড উপরে উঠাতে পারো, যার ম্যাস হচ্ছে এম। সো এখানে গেলে ওর এই পজিশনে ওর পোটেনশিয়াল এনার্জি কত হবে? এই পি ইজ ইকুয়াল টু হবে mgh। এখন তুমি এই অবজেক্টটাকে এরকম স্ট্রেট ফরওয়ার্ড উপরের দিকে না নিয়ে তুমি চাইলে তাকে একটা তোমার উল্টাপাল্টা রাস্তাতেও সেম হাইটে উঠাতে পারো, ঠিক আছে? মানে ধরো তুমি এই অবজেক্টটাকে সোজা উপরে না উঠাই এভাবে উঠাইছো, তাকে ফার্স্টে উপরে উঠাইছো, দেন এদিকে নিছো, এদিকে নিছো, এভাবে একটা জিগজ্যাগ পাথে তাকে তুমি এইচ হাইটে উঠালা, মানে তোমার আলটিমেট হাইটটা হচ্ছে গ্রাউন্ড থেকে এইচ অ্যামাউন্ট উপরে। তখনও তোমার এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি ইপি ইজ ইকুয়াল টু mgh। মানে তুমি যেই রাস্তাতেই যাও না কেন,
সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি আলটিমেটলি গ্রাউন্ড থেকে কত হাইটে পৌঁছাইছো, অ্যান্ড দেন ওই হাইটটা ইউজ করে তুমি তোমার পটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করবা। সো আমি কিন্তু এখানে এই অবজেক্টটাকে উল্টাপাল্টা একটা রাস্তায় নিয়ে গেছি, বাট সেটাও ম্যাটার করে না। এখানে ম্যাটার করে যে আমি আলটিমেটলি কত হাইটে পৌঁছাইছি। আবার ধরো কোনো একটা অবজেক্ট এরকম একটা হাইটে আছে, তুমি তাকে এরকম একটা রাস্তায় গ্রাউন্ডে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসছো। সো এখন ধরো এই হাইটটা হচ্ছে 20 মিটার, তাহলে তোমার বুঝতে হবে যে তাহলে এই উপরের পজিশনটায় পটেনশিয়াল এনার্জি হবে mg ইন্টু 20, মানে mgh, আর নিচের পজিশনটায় পটেনশিয়াল এনার্জি হবে 0। ঠিক আছে, এখানে তুমি যেই রাস্তাতেই নাও না কেন এটা আলটিমেটলি ম্যাটার করে না। ঠিক আছে, এটা হওয়ার রিজন হচ্ছে যে আমাদের এই অবজেক্টটাকে আমরা যেইখানে মানে এই পটেনশিয়াল এনার্জি গেইন হওয়ার রিজনটা কি, রিজন হচ্ছে গ্র্যাভিটি। ওকে, সো এই গ্র্যাভিটি হচ্ছে একটা কনজারভেটিভ ফিল্ড, মানে গ্র্যাভিটি হচ্ছে কি একটা ফোর্স। সো এই গ্র্যাভিটি হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, গ্র্যাভিটি ইজ আ কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স সম্বন্ধে তোমরা কলেজ লাইফে আরও ডিটেলস আইডিয়া পাবা। সো এই কনজারভেটিভ ফোর্স ফিল্ডে যখন তুমি কোনো একটা অবজেক্টকে যে কোনো রাস্তাতেই নাও না কেন, সেই রাস্তাটার উপর এটা ম্যাটার করে না, সে আলটিমেটলি কোথায় পৌঁছাইছে সেটার উপর তার পটেনশিয়াল এনার্জি ম্যাটার করে। ঠিক আছে, সো এই আইডিয়াটা আমাদের অনেক ম্যাথে হেল্প করবে। ঠিক আছে, সো একটা আইডিয়া দেখি যে এইটা কীরকম ম্যাথে হেল্প করতে পারে। ধরো এইখানে আমরা একটা এরকম ইনক্লাইন্ড একটা প্লেন নিলাম, এটাকে বলা হয় ইনক্লাইন্ড প্লেন বা আনত তল, ইনক্লাইন্ড প্লেন বা আনত তল। সো একটা ইনক্লাইন্ড প্লেন নিলাম, যেই ইনক্লাইন্ড প্লেনটার উপর একটা অবজেক্ট রাখা আছে, এখানে একটা অবজেক্ট রেখে দিছি। সো এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 3 কেজি, আর এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে 2 মিটার। সো আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি যদি এই অবজেক্টটাকে এখানে ছেড়ে দিই, তখন এই অবজেক্টটাকে আস্তে আস্তে স্লাইড করে এইখানে চলে আসবে, রাইট? সো এই পজিশনে ওর ভেলোসিটি কত, মানে ও যখন এই গ্রাউন্ডে চলে আসবে, ঠিক গ্রাউন্ডে যখন আসবে তখন ওর ভেলোসিটি কত। সো এই ম্যাথটা আমরা দুইটা অ্যাপ্রোচে করতে পারি। একটা অ্যাপ্রোচের জন্য আমাদের ফোর্সের আইডিয়া ভালোভাবে জানতে হবে অ্যান্ড ট্রিগোনোমেট্রি ভালো পারতে হবে। ওইটা ছাড়া আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা এখানে ওয়ার্ক এনার্জি ইউজ করতে পারি। আমরা জানি যে কোনো একটা অবজেক্টের টোটাল এনার্জিটা কি অলওয়েজ ফিক্সড। সো ওইটা ইউজ করেও করতে পারি যে তুমি এখানে মানে একই আইডিয়ার মানে একই কয়েনের দুই সাইড, মানে আমরা দুইটা আইডিয়া ইউজ করতে পারি, যে দুইটা হচ্ছে একই কয়েনের দুই সাইড। সেটা হচ্ছে যে একটা ফার্স্ট আইডিয়া হচ্ছে যে এনার্জি ইজ কনজার্ভড, তুমি এইটা ইউজ করতে পারো, যে শক্তি সবসময় সেম থাকে, টোটাল এনার্জিটা অলওয়েজ ফিক্স থাকে। অর তুমি চেঞ্জ অফ ইপি ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ইকে, এইটা ইউজ করেও করতে পারো। আচ্ছা, সো টোটাল এনার্জিটা সেম থাকবে, এই আইডিয়াটা কীরকম? এই আইডিয়াটা হচ্ছে যে এই পজিশনে, একদম উপরের পজিশনে ওর পোটেনশিয়াল এনার্জি কতটুক। দেখো এইটা যদি তোমার গ্রাউন্ড হয়, পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করার সময় তুমি যে কোনোটাকে নিজের ইচ্ছা মতো গ্রাউন্ড ধরতে পারো। ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার বাসায়, বাট তোমার বাসা হচ্ছে অনেক উপরে, মানে একদম আর্থ সারফেসে না, তুমি হচ্ছে ধরো তোমার বিল্ডিংয়ে 4 তলায় থাকো, তো তখন ওইটাই কিন্তু তোমার জন্য গ্রাউন্ড। ঠিক আছে, এখানে তুমি চাইলে যে কোনোটাই গ্রাউন্ড হিসেবে সেট করতে পারো, মানে আমরা পটেনশিয়াল এনার্জি বের করার সময় যে কোনোটাকেই গ্রাউন্ড হিসেবে ধরতে পারি, এটা ম্যাটার করে না, কারণ আলটিমেটলি আমরা তো পটেনশিয়াল এনার্জির ডিফারেন্স নেই। সো তুমি যেখানেই গ্রাউন্ড ধরো না কেন, ডিফারেন্সটা আলটিমেটলি সেমই আসবে। সো এটা নিয়ে একটু চিন্তা করো নিজের বাসায়, যে কোনোটাকে আমি গ্রাউন্ড কেন ধরতে পারবো।
আচ্ছা, সো এনার্জি ইজ কনজার্ভড এই আইডিয়াটা যদি চিন্তা করি যে একদম উপরে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন বা প্রথম জায়গা যেখানে এই অবজেক্টটা প্রথমে ছিল। সো এখানে পোটেনশিয়াল এনার্জি কত ছিল? এম জি এইচ, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। আর এখানে কাইনেটিক এনার্জি কত? এখানে অবজেক্টটাকে আমি জাস্ট ছেড়ে দিছি, মানে ওর কোনো ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল না বা কোনো আদি বেগ নাই। সো ওর কাইনেটিক এনার্জি হবে 0, মানে হাফ 3 0 স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ারের জায়গায় এটা হবে হাফ এম 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু এবার আসি নিচের পজিশনটায় যেখানে ও ফাইনালি পৌঁছাইছে। ফাইনাল পজিশনে দেখো এই অবজেক্টটার পোটেনশিয়াল এনার্জি কত? ও এখন গ্রাউন্ডে চলে আসছে, তাহলে ও গ্রাউন্ড থেকে কত হাইটে আছে? এই অবজেক্টটা গ্রাউন্ড থেকে 0 হাইটে আছে, রাইট? সো ওর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি 0 প্লাস এইখানে ওর কাইনেটিক এনার্জি কত? আমরা ধরে নিছি, অ্যাজিউম করছি যে ওর ভেলোসিটি হচ্ছে ভি। সো এই পজিশনে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু এম, দ্যাট ইজ 3 ইন্টু ভি স্কোয়ার। অ্যান্ড দেন আমরা এখান থেকে ভি এর ভ্যালু বের করতে পারবো। দেখো এইটা 0, এই অ্যামাউন্টটা 0, আবার এই অ্যামাউন্টটাও 0। সো আলটিমেটলি এখান থেকে 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 9.8। সো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 4 ইন্টু 9.8। সো আমাদের অ্যান্সারটা হবে রুট ওভার 4 ইন্টু 9.8, 6.26 মিটার পার সেকেন্ড। সো এখন এরকম ইনক্লাইন প্লেনের ম্যাথ আসলেও তোমরা করতে পারবা, কারণ এখানে আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম ইউজ করতেছি। আবার দেখো নিচেরটা ইউজ করেও করতে পারতাম যে চেঞ্জ অফ ইপি ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ইকে। সো একদম প্রথমে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 3 ইন্টু 9.8 ইন্টু 2 মাইনাস নিচে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। সো এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ। আর কাইনেটিক এনার্জির চেঞ্জ কতটুক? দেখো উপরে কাইনেটিক এনার্জি 0 আর নিচে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জির চেঞ্জ। সো এখান থেকে দেখা যায় এম হচ্ছে 3, সো 3 আর 3 কাটা, সো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 4 ইন্টু 9.8। আলটিমেটলি কিন্তু সেম জিনিস। সো তুমি চাইলে যে কোনো একটা ইউজ করে করতে পারবা। আচ্ছা, এখন এইটার পর আমরা আরেকটা এক্সাম্পলে যাই। এটাতে কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই। ধরো এইখানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। আস্তে আস্তে এক্সাম্পলগুলো ডিফিকাল্ট হবে আর তোমার আইডিয়াগুলো ভালোভাবে ডেভেলপ করবে। দেখো, সো এইখানে একটা এরকম একটা ট্র্যাক বানাইলাম। সাপোজ এটা হচ্ছে এ পজিশন আর এটা হচ্ছে বি পজিশন। নিচেরটা হচ্ছে গ্রাউন্ড, মানে ওইটা হচ্ছে আমাদের আর্থ সারফেস। আর এখানে আমরা এরকম একটা অনেক সময় তুমি দেখবা যে ওই যে বিভিন্ন গেমে মোটরসাইকেলের যে ট্র্যাকগুলো থাকে এরকমভাবে থাকে। সো আমরা ওরকম একটা ট্র্যাক বানাইছি এখানে, ঠিক আছে? সো একটা অবজেক্ট এই পজিশনে আছে, এ পজিশনে আছে। সো তুমি কি করলো, তাকে একটু ধাক্কা দিলা, সো সে স্লাইড করে এখান থেকে নেমে এইখানে চলে আসলো, ঠিক আছে? মানে বি পজিশনে চলে আসলো। এখান থেকে তুমি তাকে ধাক্কা দিছো, সো এরপর সে এইখান থেকে ক্রস করে এই পজিশনে আসছে। সো আমাদের যেটা বের করতে হবে, এই অবজেক্টটার যদি এই পজিশনে ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড হয়ে থাকে আর এই হাইটটা যদি হয়ে থাকে 20 মিটার আর এই হাইটটা যদি হয়ে থাকে 15 মিটার, তাহলে তার এই পজিশনে ভেলোসিটি কত? হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট বি পজিশন? মানে আমরা একটা অবজেক্টকে এ পজিশন থেকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে স্টার্ট করছি। সো সে এই রাস্তা দিয়ে এইভাবে আসবে। সো তার বি পজিশনে ভেলোসিটি কত থাকবে?
জাস্ট সাপোজ যে এখানে একটা অবজেক্টকে এরকম এ হাইট থেকে তুমি কি করছো, ধাক্কা দিছো, এতে তার ভেলোসিটি হয়েছে কত, 3 মিটার পার সেকেন্ড। সো সে এই রাস্তাটায় এভাবে ট্রাভেল করে এখানে আসবে। সো তার বি পজিশনে ভেলোসিটি কত হবে। সো আমরা এটাকে কীভাবে করতে পারি, আমরা ওই যে টোটাল এনার্জি অলওয়েজ কনজার্ভ সেই আইডিয়াটা কাজে লাগাতে পারি। সো এ পজিশনে পটেনশিয়াল এনার্জি কত বলো তো? এ পজিশনে পটেনশিয়াল এনার্জি কত? আরেকবার একটু বলো, শুনতে পারিনি। mg ইন্টু 20। হ্যাঁ, আর এ পজিশনে কাইনেটিক এনার্জি কত? হাফ এম 3 স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু ম্যাথসটা দেওয়া নেই, আমরা ম্যাথস অ্যাজিউম করে নিছি এম। ম্যাথস অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, কারণ এখানে অ্যাকচুয়ালি জিনিসটা ম্যাথসের উপর ডিপেন্ডেন্ট না। সো এখানে ম্যাথস নাও দেওয়া থাকতে পারে। আচ্ছা, এরপর ইকুয়ালস বি পজিশনে দেখো এইখানে টোটাল যতটুকু এনার্জি, সেই এনার্জিটাই কিন্তু এইখানেও আছে, মানে এখানে কিন্তু এনার্জিটা কমে যায় নাই কোথাও। এনার্জি কমার অনেক রিজন আছে, বাট আমরা সেইগুলো নেগলেক্ট করতেছি। এনার্জি কমার একটা রিজন হচ্ছে এই যে অবজেক্টটা এখান থেকে স্লাইড করে যাবে, ফ্রিকশনের জন্য কিছু হিট হিসেবে নষ্ট হতে পারে, তারপর সাউন্ড হিসেবে নষ্ট হতে পারে, আবার এয়ার ফ্রিকশন থাকতে পারে। বাট আমরা এখানে একদম আইডিয়াল কেসটা কনসিডার করতেছি, আমরা এখানে কোনো ধরনের এনার্জি লস চিন্তা করতেছি না, ঠিক আছে? সো এইখানে টোটাল যতটুকু এনার্জি ইনিশিয়াল পজিশনে, সেটাই তোমার এই ফাইনাল বি পজিশনেও এনার্জি। আচ্ছা, বি পজিশনে পটেনশিয়াল এনার্জি কত? বি পজিশনে হচ্ছে পটেনশিয়াল এনার্জি হবে এম জি ইন্টু 15 প্লাস বি পজিশনে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা। সো এখন দেখো বোথ সাইড থেকে আমরা এম ক্যান্সেল করতে পারি, অ্যান্ড দেন আমরা এখান থেকে ভি এর ভ্যালু বের করতে পারবো। ভি ইজ ইকুয়াল টু 10g, v is equal to 10g minus 10g plus 81 minus 15, সরি 10g মাইনাস হচ্ছে 10g প্লাস 81, এটাই এত এর রুট। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখান থেকে ক্যালকুলেট করে আমরা ভি এর ভ্যালু বের করতে পারবো। সো আই হোপ এখন বুঝতেছো যে কীভাবে এই জিনিসগুলো ক্যালকুলেট করতে হয়। এরকম ম্যাথ কিন্তু নর্মালি আমরা মানে করতে পারি না মোশনের আইডিয়া দিয়ে, বাট ওয়ার্ক এনার্জির জন্য এটা অনেক ইজিলি করা যায়। আরেকটা ইজি ওয়ে হচ্ছে যে তুমি জাস্ট চিন্তা করো যে এই অবজেক্টটা এখান থেকে কতটুক নিচে নেমে আসছে, 5 মিটার, রাইট? সে আগে 20 মিটার ছিল, এখন 5 মিটার আসছে। সো তার চেঞ্জ ইন হাইট কত? 5। সো হাইটের চেঞ্জ যদি 5 হয়, তাহলে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত? mg ইন্টু 5। মানে সে যতটুকু হাইট নিচে নেমে আসছে, তুমি mg এর সাথে সেইটা মাল্টিপ্লাই করলেই কিন্তু পটেনশিয়াল এনার্জির চেঞ্জটা চলে আসবে। আর পটেনশিয়াল এনার্জির এই চেঞ্জটাই কি তোমার কাইনেটিক এনার্জির চেঞ্জ, উইচ ইজ হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম 3 স্কোয়ার। এই যে এই ভেলোসিটিটা হচ্ছে 3, অ্যান্ড দেন তুমি এখান থেকে এম গুলো ক্যান্সেল করে দিলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10g প্লাস 81 and then root. সো এখান থেকে আমরা এরপর ভি বের করতে পারবো। সো দুইটা ওয়েই কিন্তু সেম জিনিসই, জাস্ট একটাতে ক্যালকুলেশন একটু কম করছি। সো এই টাইপের ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে এই আইডিয়াগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেন পটেনশিয়াল এনার্জির আরও যদি এক্সাম্পল দিই এই টাইপের। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা দেওয়ার জন্য মানে আমরা ওই যে ইনক্লাইন প্লেনের একটা আইডিয়া দেখলাম, সেটাকে আমরা নর্মালি কীভাবে করতে পারি সেটা একটু দেখাই। যে ওইটা যে জাস্ট হাইটের উপরেই ডিপেন্ড করে, অবজেক্টটা তো অ্যাকচুয়ালি এই রাস্তায় নামছে, বাট আমরা কেন এই হাইটটা নিলাম, ঠিক আছে? সো ওইটার একটা এক্সপ্লেনেশন এখন দেখব। ওইটার অনেক এক্সপ্লেনেশন আছে, আস্তে আস্তে জিনিসগুলো তোমাদের
কাছে ক্লিয়ার হবে, বাট এখন একটা বেসিক আইডিয়া দেখাই। যে ধরো একটা অবজেক্ট এখানে আছে এম, আর সে আছে হচ্ছে এইচ হাইটে। সো সে যখন এই পজিশনে নেমে আসবে, মানে সে যখন একদম গ্রাউন্ডে নেমে আসবে, তখন তার ভেলোসিটি কত হবে। সো এটার জন্য আমরা জানি, এটাকে এইভাবে ক্যালকুলেট করছি, এম জি এইচ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। মানে তার এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি আর এই পজিশনে কাইনেটিক এনার্জিটা সেম। মানে উপরে যেটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে থাকে, সেটাই আলটিমেটলি নিচে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এখন এটাকে আমরা অল্টারনেট ওয়েতে কিভাবে ক্যালকুলেট করতে পারি। সাপোজ এই যে লেন্থটা, এই যে অবজেক্টটা যতটুক নিচে নেমে আসছে, মানে যেই ইনক্লাইন্ড প্লেনটার উপর সে নেমে আসছে, সেই ইনক্লাইন্ড প্লেনটার লেন্থ হচ্ছে এস, আর এই ইনক্লাইন্ড প্লেনটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এখানে আমরা কিছু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করব, যেহেতু আমরা ট্রিগোনোমেট্রি হালকা একটু বুঝি। সো এইখানে ওই ট্রিগোনোমেট্রিক নলেজটা আমরা অ্যাপ্লাই করে দেখি, জেনারেল ম্যাথে যেটা শিখছি। সো এখন তুমি চিন্তা করে দেখো, এই অবজেক্টটা, মানে নর্মালি একটা অবজেক্টকে যখন আমরা ছেড়ে দিই, তখন সে নিচের দিকে পড়ে, রাইট? অ্যান্ড সে নিচের দিকে কত অ্যাক্সেলারেশনে পড়ে? জি অ্যাক্সেলারেশনে পড়তে থাকে। বাট যখন আমরা তাকে এরকম একটা ইনক্লাইন্ড প্লেনের উপর রাখবো, তখন কিন্তু সে জি অ্যাক্সেলারেশনে পড়বে না। তখন এই যে জি অ্যাক্সেলারেশনটা, এটা একটু এই জায়গাটা ভালোভাবে খেয়াল করবা সবাই। এই জি অ্যাক্সেলারেশনটা দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়। আমরা যখন ভেক্টর পড়বো তখন এটা আরও ক্লিয়ার হবে, বাট এখন একটু খেয়াল করে দেখো যে এই জি জিনিসটা দুইটা পার্টে ডিভাইড হয়ে যাবে। কেন দুইটা পার্টে ডিভাইড হলো? ধরো একটা অবজেক্টকে তুমি নিচ থেকে টান দিতেছো, এরকম ধরো নিচের দিকে 10 নিউটন ফোর্সে টান দিচ্ছ। এখন তুমি চাইলে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই না করে এইভাবে দুইটা ফোর্স অ্যাপ্লাই করতে পারো, যেটা কিনা আলটিমেটলি এই অবজেক্টটাকে নিচের দিকেই নিবে। ওকে, ধরো তুমি এইদিকে 6 নিউটন আর এইদিকে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, তখন দেখা যাবে এই অবজেক্টটা নিচের দিকে 10 নিউটন ফোর্সেই যাচ্ছে। ঠিক আছে, মানে একটা অবজেক্টের উপর তুমি যদি দুইটা ফোর্স অ্যাপ্লাই করো, তখন দুইটারই ইফেক্ট এই অবজেক্টটার উপরে পড়বে। আরেকটা এক্সাম্পল দিই, ধরো এখানে একটা অবজেক্ট গ্রাউন্ডের উপর আছে, বা একটা ফ্লোরের উপর এরকম একটা অবজেক্ট আছে। সো তোমার একজন ফ্রেন্ড যদি এটাকে এই দিকে 6 নিউটন ফোর্সে পুল করে বা টান দেয়, আর আরেকজন যদি এই দিকে 8 নিউটন ফোর্সে এটাকে টান দেয়, মানে দুইটা যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়, তখন দেখা যাবে এটা ঠিক, তুমি যদি তাদেরকে নিয়ে একটা এখানে একটা প্যারালেলোগ্রাম ড্র করো বা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করো, তখন এই রেক্ট্যাঙ্গেলটার যে ডায়াগনাল আছে, সেই ডায়াগনালের দিকে এই অবজেক্টটা যাবে। অ্যান্ড তখন এই ডায়াগনালটার লেন্থ কত? 10 নিউটন পিথাগোরাস থেকে। সো এই অবজেক্টে এইদিকে 10 নিউটন ফোর্স ফিল করবে, মানে তাকে এদিকে দুইটা 6 নিউটন আর 8 নিউটন ফোর্স না দিয়ে তুমি যদি একবারে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতা, রেজাল্টটা সেমই হইতো। মানে এই অবজেক্টটার উপর এরকম 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করাও যে কথা, তার উপর এই দুইটা 6 নিউটন আর 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করাও সেম কথা। এটাকে ভেক্টর ডিভিশন বলে, যেটা তোমাদের 9-10-এ আসলে ওরকম ডিসকাস করে নাই, বাট এটা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করবা পরবর্তীতে। ওকে, আচ্ছা। সো এখানে আমরা শিখতে পারলাম যে এরকম আমরা চাইলে যে কোনো একটা দুইটা ফোর্সকে মার্জ করে একটা ফোর্সে কনভার্ট করতে পারি, অথবা একটা ফোর্সকে ডিভাইড করে দুইটা ফোর্সে কনভার্ট করতে পারি। সো এখানেও আমরা ওই ফোর্সের জন্য এটা যেভাবে অ্যাপ্লিকেবল, একইভাবে এটা জি এর জন্য অ্যাপ্লিকেবল। সো এই জি জিনিসটা দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়ে যাবে। কীভাবে ডিভাইড হবে দেখো, এই হচ্ছে আমাদের জি। সো আমরা এটাকে দুইটা পোর্শনে ডিভাইড করতে চাচ্ছি। একটা পোর্শন হচ্ছে এই দিকে, এটাকে এভাবে ড্র করলাম, আর একটু ছোট লেন্থ দিই। আর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এই দিকে, মানে আমরা এরকম দুইটা পোর্শনে ওকে ডিভাইড করতে চাচ্ছি। সো এখন এটা কিভাবে করব? সো আমরা যদি এখানে একটু ক্লিয়ারলি ড্র করি যে এই পোর্শনটা হচ্ছে সে জি প্রাইম, আর এই পোর্শনটা হচ্ছে সে জি ডাবল প্রাইম। সো এই সিনারিওটা কিন্তু কাইন্ড অফ এইটার মতো।
যে একটা অবজেক্টের উপর একদিকে জি প্রাইম অ্যাপ্লাই করতেছে একজন, আর আরেকদিকে জি ডাবল প্রাইম অ্যাপ্লাই করতেছে, আলটিমেটলি তার রেজাল্টটা কি হচ্ছে? রেজাল্টটা হচ্ছে জি। মানে কেউ একজন জি প্রাইম অ্যাক্সেলারেশনে পুল করতেছে, আরেকজন জি ডাবল প্রাইম অ্যাক্সেলারেশনে পুল করতেছে, বাট এই অবজেক্টটার কাছে মনে হচ্ছে সে এই দিকে জি অ্যাক্সেলারেশনে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখানে দুইজনের একটা রেজাল্ট সে ফিল করবে, সেই রেজাল্টটাই হচ্ছে জি। আচ্ছা, এখন আমরা একটু অ্যাঙ্গেলে আসি, যে এখানে কোন অ্যাঙ্গেলটা কত। দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে অ্যাঙ্গেলটা, আমরা যদি একটু জিওমেট্রির আইডিয়া অ্যাপ্লাই করি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে কত? 90 মাইনাস থিটা। কীভাবে বুঝলাম? কারণ একটা ট্রায়াঙ্গেলের সব অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 ডিগ্রি হয়। সো আমাদের এই একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, প্লাস এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই দুইটার সামেশন, মানে এই দুইটাকে 180 থেকে মাইনাস করে দিলেই কি হবে? আমরা এই অ্যাঙ্গেলটা পাবো, দ্যাট ইজ 90 মাইনাস থিটা। সো আই হোপ এইটুকু আমরা বুঝতে পারছি যে উপরের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। দেখো, আমরা কিন্তু এইটাকে জি প্রাইম ধরছি, আর এটা হচ্ছে জি ডাবল প্রাইম ধরছি। সো এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, আর এই অ্যাঙ্গেলটা তাহলে কত? কেউ কি বলতে পারবা যে এই নিচের অ্যাঙ্গেলটা কতটুক? এই দুইটা কিন্তু পারপেন্ডিকুলার, জি প্রাইম আর জি ডাবল প্রাইম হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? নিচের অ্যাঙ্গেলটা কতটুক? থিটা, হ্যাঁ, কারণ এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে মাইনাস যাবে। ওকে, সো এখন দেখো, এখানে আমরা যদি একটু ট্রিগোনোমেট্রিক সেন্স অ্যাপ্লাই করি, এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, নিচেরটা এই যে হোয়াইট কালার করছি যেটাকে, এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই জি হচ্ছে আমাদের হাইপোটেনাস বা অতিভুজ, আর জি ডাবল প্রাইম হচ্ছে আমাদের বেস বা ভূমি। সো বেস আর হাইপোটেনাসের মধ্যে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা শিখছি, সেটা হচ্ছে কজ। সো কস থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়? জি ডাবল প্রাইম বেস বাই হাইপোটেনাস। কস থিটা ইজ ইকুয়াল টু জি ডাবল প্রাইম ডিভাইডেড বাই জি। সো এখান থেকে আমরা জি ডাবল প্রাইমের ভ্যালু পেয়ে গেলাম, জি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু জি কস থিটা। অ্যান্ড আমরা যদি উপরের ট্রায়াঙ্গেলটা নিয়ে একটু ক্যালকুলেট করি, এই ট্রায়াঙ্গেলটা, এই যে রেড কালার যেটাকে করছি, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখানে দেখো, এই 90 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের জি প্রাইম হচ্ছে একটা বেস, আর জি হচ্ছে একটা হাইপোটেনাস। আচ্ছা, এখানে একটু সো আমরা যদি এখানেও সেম আইডিয়াটা অ্যাপ্লাই করি, যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে আমরা যদি বেস বাই হাইপোটেনাস নেই, এই অ্যাঙ্গেলটার বেস বাই হাইপোটেনাস মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার কজ। সো কজ 90 মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে বেস বাই হাইপোটেনাস, উইচ ইজ জি প্রাইম ডিভাইডেড বাই জি। বুঝতে পারছো? সো কজ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি প্রাইম ডিভাইডেড বাই জি। অ্যান্ড দেন আমি এখান থেকে জি প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারবো জি কজ 90 মাইনাস থিটা। এখন এই যে কজ 90 মাইনাস থিটা, এটাকে চাইলে সাইন থিটা লেখা যায়। আমরা এটা ট্রিগোনোমেট্রিতে শিখব যে কজ 90 মাইনাস থিটাকে সাইন থিটা হিসেবে লেখা যায়। কেন সাইন থিটা হিসেবে লেখা যায় সেটার একটা এক্সপ্লেনেশন একটু দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এখানে এই লাইনটা একটু বাদ দাও, কারণ এটা তোমরা যেহেতু শেখো না, এইটা দিয়ে এভাবে দেখানো ঠিক হবে না। আমি একটু ইজিলি এটাকে এক্সপ্লেন করার ট্রাই করি। দেখো, আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে এই অ্যাঙ্গেলটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুক? এই যে উপরের এইটুক, থিটা।
এটা অনেকভাবেই অ্যান্সার করা যায় যে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো এটা 90 মাইনাস থিটা হলে এটা থিটা হবে, আর এই অ্যাঙ্গেলটার সাথে এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, সো অল্টারনেট অ্যাঙ্গেল ইউজ করে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। সো আমরা ওই অ্যাঙ্গেলটার রেসপেক্টে সব ক্যালকুলেশন করব, মানে এই যে উপরে যে থিটা অ্যাঙ্গেল লিখছি সেটার রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করি। সো দেখো এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের হাইট আর এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস। সো হাইট বাই হাইপোটেনাস কত? সাইন থিটা, এটাকে সাইন থিটা বলে, অ্যান্ড সাইন থিটা ইজ ইকুয়াল টু জি প্রাইম বাই জি, অ্যান্ড দেন ফাইনালি আমি এখান থেকে লিখতে পারি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি সাইন থিটা। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জি প্রাইমের ভ্যালু আসছে কত? জি সাইন থিটা। ওকে, সো এখন আমরা তাহলে আমাদের মেইন পিকচারে ব্যাক করতে পারি। সো এই যে জি প্রাইম যেটাকে অ্যাজিউম করছিলাম, দ্যাট উইল বি জি সাইন থিটা। এখানে আমরা কোনো ফর্মুলা তো এখনো দেখাই নেই, তুমি একটু দেখতে থাকো তাহলে ক্লিয়ার হবে। আমরা তো এখনো কোনো ফর্মুলাতে আসি নাই। তুমি যদি সাইন থিটার কথাটা জিজ্ঞেস করে থাকো তাহলে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সো ওই থিটার রেসপেক্টে আমরা দেখো এটা যদি একটা ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করো যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার জন্য আমরা কি লিখতে পারি যে এটা হচ্ছে তার হাইট, এটা হচ্ছে তার হাইপোটেনাস, কারণ অ্যাঙ্গেলের অপোজিটটা হচ্ছে হাইট, অ্যান্ড ট্রিগোনোমেট্রিতে এই হাইট বাই হাইপোটেনাস হচ্ছে সাইন থিটা। ওকে, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু জি প্রাইম ডিভাইডেড বাই জি, অ্যান্ড দেন জি প্রাইম ইজ ইকুয়াল টু জি সাইন থিটা। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু এটাকে জি প্রাইম অ্যাজিউম করছিলাম, এটাকে আমরা এখন লিখতে পারবো জি সাইন থিটা, আর এই যে জি ডাবল প্রাইম যেটাকে অ্যাজিউম করছিলাম সেটা হচ্ছে জি কস থিটা, সেটা হচ্ছে জি কস থিটা। সো দেখো আমরা কিন্তু এখন জি কে দুইটা, মানে একটা জি কে দুইটা জিতে ডিভাইড করে ফেলছি। যেখানে আগের জিটা ছিল নিচের দিকে পয়েন্টিং, বাট আমরা তাকে কি করলাম, দুইটা আলাদা আলাদা পোর্শনে ডিভাইড করে ফেললাম। এতে আমাদের এখন জিনিসগুলো অনেক মানে সেন্সিবল হবে, আমরা ইজিলি বুঝতে পারবো যে এখানে অ্যাক্সেলারেশন কত। ওকে, এখন তুমি একটু চিন্তা করে দেখো যে যখন একটা অবজেক্টকে এখানে রাখো সে কিন্তু এই দিকে যায় না, সে যায় কোন দিকে? এই দিকে, রাইট? সে আস্তে আস্তে স্লাইড করে নিচে পড়তে থাকে। এটার রিজন হচ্ছে এই যে ইনক্লাইন্ড প্লেনটা তাকে এই দিকে যাওয়ার সময় রেজিস্ট করে, মানে বাধা দেয়, মানে সে এই ইনক্লাইন্ড প্লেনের ভিতরে চলে যেতে পারে না। সে কি করে, তুমি তোমার একটা বইয়ের উপর একটা অবজেক্টকে রেখে দেখো যে সে কিন্তু এই বরাবর নিচে নেমে আসবে, সে কিন্তু বইয়ের ভিতরে ঢুকে যাবে না, ঠিক আছে? সো এই যে পোর্শনটা জি কস থিটা, এটা কিন্তু বইয়ের সারফেস দিয়ে বা এই ইনক্লাইন্ড প্লেনের সারফেস দিয়ে ব্যালেন্সড হয়ে যায়। সো এটা আমাদের আর লেখার দরকার নেই। সো এখন একটু চিন্তা করে দেখো যে এখানে একটা অবজেক্ট আছে, যেই অবজেক্টটার এই ডিরেকশনে, এই যে নিচের ডিরেকশনে অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা, এটা হচ্ছে তার অ্যাক্সেলারেশন, আর সে এই দিকে ক্রস করছে কতটুক? এস অ্যামাউন্ট। তাহলে তার ভি কত? এটা তুমি কিভাবে বের করবা? একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, তার অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা, আর তার ডিস্টেন্স হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। সো এখান থেকে ভি ইকুয়ালস কত লেখা যায় বলো তো? বা ভি কিভাবে বের করতে পারি কোন ফর্মুলাতে যাবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন ইউ যেহেতু 0, সো এটাকে লেখা যায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, অ্যান্ড দেন এখানে এর ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই, এ হচ্ছে জি সাইন থিটা, সো জি সাইন থিটা ইন্টু এস, ভি সাইন থিটা ইন্টু এস, এইভাবে লেখা যায়। ওকে, এখন একটু স্লাইটলি চেঞ্জ করব।
সেটা হচ্ছে যে এই ইনক্লাইন্ড প্লেনটাও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? এই আনত তলটা, এখানেও যদি আমরা ট্রিগোনোমেট্রি সেন্স অ্যাপ্লাই করি যে এই অ্যাঙ্গেলটার জন্য সাইন থিটার ভ্যালু কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটার জন্য সাইন থিটা ইকুয়ালস কত? সাইন থিটা কি মিন করে অ্যান্ড এটাকে আমি কীভাবে লিখতে পারি এখানে? হ্যাঁ, সাইন থিটা হচ্ছে যেহেতু হাইট বাই হাইপোটেনাস, সো এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হাইট হচ্ছে এই সাইডটা আর হাইপোটেনাস হচ্ছে এই সাইডটা। সো এই সাইডটার লেন্থ হচ্ছে এইচ অ্যান্ড এই সাইডের লেন্থ হচ্ছে এস। সো এইচ ডিভাইডেড বাই এস, অ্যান্ড দেন আমি এখান থেকে ফাইনালি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু এস সাইন থিটা। অ্যান্ড দেখো এখানে কিন্তু ওই টার্মটা আছে এস সাইন থিটা। সো এস সাইন থিটাকে আমরা কি লিখব? এইচ লিখব। সো এখানে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g এইচ। অ্যান্ড দেন দেখো আমরা অনেক ঝামেলা করে যেই কাজটা করলাম, মানে অ্যাক্সেলারেশন বের করলাম, দেন ডিসপ্লেসমেন্ট ইউজ করে, ফর্মুলা ইউজ করে, ট্রিগোনোমেট্রির রুল অ্যাপ্লাই করে যেটা করলাম, ওয়ার্ক এনার্জি ইউজ করে কিন্তু আমরা সেম জিনিসটাই খুব ইজিলি বের করতে পারছিলাম যে উপরে টোটাল পোটেনশিয়াল এনার্জি, মানে উপরের টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু নিচের টোটাল এনার্জি, mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এখানে বোথ সাইডে m কেটে দিলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। দেখো সেম রেজাল্টটাই আমরা এনার্জির আইডিয়া দিয়েও অবটেন করতে পারি। সো এর জন্য আমরা সবসময় এনার্জির আইডিয়া দিয়ে ম্যাথ করার ট্রাই করব। এটা আমাদের ম্যাথের ক্যালকুলেশন অনেক রিডিউস করবে অ্যান্ড ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা অনেক কঠিন ম্যাথও চাইলে করতে পারবো। সো এইটাই একটা ওয়ে ছিল যে বোঝানোর যে অ্যাকচুয়ালি এটা ম্যাটার করে না তুমি কোন রাস্তায় নিচে নামতেছো বা কোন রাস্তায় উপরে উঠতেছো, তোমার পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ ডিপেন্ড করবে তুমি গ্রাউন্ড থেকে কত হাইটে আসো সেটাই। ঠিক আছে, দেখো এই অবজেক্টটা যদিও এরকম একটা রাস্তায় নামছে, আমরা কিন্তু সেটা নিয়ে কনসার্ন ছিলাম না যখন এনার্জি নিয়ে কাজ করছি। এটা পরবর্তীতে আরও ক্লিয়ার হবে আমরা যখন ভেক্টর করব, ঠিক আছে, তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবো। সো ওয়ার্ক এনার্জির আমরা যেসব আইডিয়া সোফার দেখলাম, যে ওয়ার্ক এনার্জি থিওরেম বলতে একটা জিনিস শিখছিলাম একদম ফার্স্টে, যে কোনো একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করা হয় ডাব্লিউ, সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জির চেঞ্জ ইন্ডিকেট করে, সেটা তার কাইনেটিক এনার্জির চেঞ্জ ইন্ডিকেট করে। তারপর আমরা শিখলাম যে তার কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে, যে কোনো একটা অবজেক্টের কাইনেটিক এনার্জির ফর্মুলা ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অ্যান্ড এটার আরেকটা ফর্মুলা আছে উইচ ইজ পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, যেখানে পি হচ্ছে মোমেন্টাম, পি ইজ ইকুয়াল টু হচ্ছে এমভি। এরপর আমরা শিখলাম যে কোনো একটা স্প্রিংয়ের জন্য তাকে যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্স অ্যামাউন্ট এক্সটেন্ড করা হয় আর এক্স অ্যামাউন্ট কম্প্রেস করা হয়, তখন ওয়ার্ক ডান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে, ইপি অর ইউ হিসেবে স্টোর থাকে ইনসাইড দ্য স্প্রিং। কোনো একটা স্প্রিংকে টেনে লম্বা করলে অথবা তাকে কম্প্রেস করলে তার মধ্যে যতটুকু পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয় সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, অথবা তাকে এক্সটেন্ড করতে বা কম্প্রেস করতে যতটুকু ওয়ার্ক করতে হয় সেই অ্যামাউন্টটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আর এই হাফ কে এক্স স্কোয়ারের জায়গায় আমরা এটাকে হাফ এফ এক্সও লিখতে পারি, বিকজ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে এক্স আর এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। এফ আর এফ এস এর ভ্যালু সেম, জাস্ট ডিরেকশন অপোজিট। এফ এস হচ্ছে স্প্রিংয়ের ফোর্স আর এফ হচ্ছে তোমার অ্যাপ্লাই করা ফোর্স। দেন 4 নাম্বার হচ্ছে কোনো একটা অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি কীভাবে বের করতে পারি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সো সেটার ফর্মুলা হচ্ছে জাস্ট mgh। আচ্ছা একটু ওয়েট করে দেবো।
ওকে, এরপর আমরা দেখছি যে কোনো একটা অবজেক্টকে যদি গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইটে নিয়ে যাওয়া হয় তখন তার মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা দুই ধরনের শিখছি, একটা হচ্ছে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সো এই সাইটে আমরা যখন উঠাবো তখন এইখানে পোটেনশিয়াল এনার্জি ইপি ইজ ইকুয়াল টু mgh। হ্যাঁ, 3 নাম্বারটা আমি আরেকবার একটু বোঝায় বলতেছি। একটা স্প্রিংকে যখন, আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও একটু ওয়েট। হ্যাঁ, এখানে আমরা আরও শিখছি যে 5 নাম্বারে শিখছি যে কোনো একটা অবজেক্টের টোটাল এনার্জি অলওয়েজ সেম থাকে। মানে ধরো টোটাল এনার্জি হচ্ছে ই টোটাল, সো এ পজিশনের টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে বি পজিশনের টোটাল এনার্জি। মানে ধরো এখানে এটা হচ্ছে গ্রাউন্ড, সো এই পজিশনটা হচ্ছে এ, এই পজিশনটা হচ্ছে বি, আর এই পজিশনটা হচ্ছে সি। সো তখন এ পজিশনের টোটাল এনার্জি, বি পজিশনের টোটাল এনার্জি অ্যান্ড সি পজিশনের টোটাল এনার্জিটা অলওয়েজ সেম থাকবে। ই টোটাল অফ এ, ই টোটাল অফ বি অ্যান্ড ই টোটাল অফ সি হচ্ছে অলওয়েজ সেম। তারপর আমরা আরও শিখছি যে কোনো একটা অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি যতটুক চেঞ্জ হয় সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি যতটুক চেঞ্জ হয় সেম অ্যামাউন্ট, জাস্ট একটা যদি ইনক্রিজ হয় আরেকটা ডিক্রিজ হবে, আবার আরেকটা ইনক্রিজ হলে একটা ডিক্রিজ হবে। ঠিক আছে, সো এই আইডিয়াটাও দেখছি। আর এরপর 7 নাম্বার, আচ্ছা, সো এই আইডিয়াগুলোই আমরা মোটামুটি দেখে আসছিলাম। এখন আমরা এখানে আরও কয়েকটা জিনিস বাকি আছে, যেমন পাওয়ারের আইডিয়া, যে পাওয়ার কি সেটা দেখব। আর এরপর আমরা আরও দেখব হচ্ছে তোমার এই স্প্রিং রিলেটেড কিছু ম্যাথ, যে স্প্রিংয়ের সাথে আমরা কোনো একটা অবজেক্টকে অ্যাটাচ করে যদি কম্প্রেস করে ছেড়ে দিই, যেমন খেলনা পিস্তলের মধ্যে এটা থাকে যে একটা খেলনা পিস্তলে স্প্রিং দিয়ে একটা তোমার অবজেক্টকে আটকানো হয়, দেন ওইটা ছেড়ে দেওয়া হলো, স্প্রিংটা আবার ওই অবজেক্টটাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরকম তোমরা অনেক ডিভাইসের মধ্যে হয়তো দেখছো। সো ওই রিলেটেড ম্যাথ দেখবো নেক্সট দিন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই থাকুক ফিজিক্স। ঠিক আছে, সো এই জিনিসগুলো বাসায় একটু পড়বা। আর বাসায় আরেকটা কাজ করবা, বইটা একটু রিডিং পড়বা। ঠিক আছে, বইটা একটু রিডিং পড়ো, কোথাও না বুঝতে পারলে আমাকে একটু জিজ্ঞেস করে নিও। আর আজকে যেগুলো ক্লাসে দেখাইছি এগুলো একটু আরেকবার দেখে ফেলবা। আর সবাই একটু রেগুলার ভিডিওগুলো দেখবা, কারণ ক্লাসে তো অ্যাকচুয়ালি সবসময় মনোযোগ থাকে না, সবসময় কনসেন্ট্রেশনটা ঠিক থাকে না। প্লাস আমি একটু তাড়াতাড়ি লিখে যাই, সো দেখা যায় তুমি খাতায় সব কিছু তুলতে পারো না। সো একটু ভিডিওগুলো আরেকবার দেখে নিও। তুমি যখন ভিডিও দেখবা তুমি এক কাজ করবা, টাইম বাঁচানোর জন্য তুমি ইউটিউবে প্লেব্যাক স্পিডটা 1.25x সেট করে নিবা, তাহলে তোমার ভিডিওটা তাড়াতাড়ি মানে দেখতে পারবে আর কি। ঠিক আছে, নর্মাল ক্লাস তো অনেক স্লো পেসে হয়। সো তুমি যদি ওই ভিডিওটা 1.25x দেখো, তোমার টাইমও সেভ হলো, আবার তুমি সব কিছু বুঝতেও পারলা। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত?